আমাদের আজকের আলোচক ডক্টর প্রশান্ত কুমার রায় স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় এভলিউশন অফ সিমটমস। স্যারকে অনুরোধ আজকের আলোচনা শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। হোমিও উদ্দীপনা এবং সমস্ত সিনিয়র স্যার ভারত বাংলাদেশ এবং সবার চেতে আগে আমার প্রণাম জানানো উচিত, সে হচ্ছে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। আজকে যে সাবজেক্ট, ইট ইজ দ্য ইভলিউশন অফ দ্য সিমটমস। যদিও এটা অর্গানন বেস সাবজেক্ট, আমি হয়তো অর্গানন অত এক্সপার্টও নই, হয়তো ব্যাখ্যা দিতে পারবো না, তবুও আমি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এই স্পিচটা আমি দিচ্ছি, কারণ প্র্যাকটিস করতে গেলে এই পার্টটা কিন্তু খুব জানার দরকার। আমি যতটুকু দেখতে পেলাম যে এই পার্টটাই সাধারণত একটু নেগলেক্টেড হয়ে আছে, যদি আমি জানি না, যাই হোক আমি আজকে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান যে একটু ব্যাখ্যাও দিতে পারি, দেখুন কেমন লাগে। শুরু করছি যে ইভলিউশন অফ সিমটমস। কারণ হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতে গেলে তিনটে জিনিস খুব দরকার। প্রথমেই হচ্ছে কেস টেকিং, দ্বিতীয় কাজ হচ্ছে ইভলিউশন অফ দ্য সিমটমস, এবং 3 নম্বর কাজ হচ্ছে ডিজায়ার রেমেডি। এই যে ডিজায়ার রেমেডি কথাটা বললাম, এই কথাটা কিন্তু হ্যানিম্যান সাহেবেরই কথা। তাহলে ডিজায়ার রেমেডি না হলে কখনোই একটা কেস কিন্তু কখনোই কিন্তু কিওর হবে না। 152 নম্বর অ্যাফোরিজমসে আপনারা দেখতে পাবেন। টোটালিটি অফ দি সিমটমস খালি যে আমরা প্র্যাকটিসে করি তাই নয়, আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা কর্মক্ষেত্রে বা যে কোনো নির্বাচন করা, সাপোজ ধরুন বিয়ে করতে গেলে যেরকম হচ্ছে, যে একটা কথা বলি যে মেয়ের বাবারা যেমন পাত্র নির্বাচন করে, যে কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখে, বা আয় ব্যয় বা ব্যবহার বা কন্ডিশন, ঠিক সেই রকমই আমাদেরও, বা আমরা যখন চাকরিতে করি তখনও আমাদের নির্বাচিত হয়ে আমরা এসেছি, ঠিক সেই রকম ভাবেই ওষুধ সিলেকশন করতে গেলে কিন্তু আমাদের নির্বাচিত করতে হয়। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেস টেকিং এ যেমন বিভিন্ন স্যার আমাদের পড়িয়েছে, অনেক সিনিয়র স্যাররা পড়েছেন যে কেস টেকিং এর প্রসেস। কেস টেকিং এ তো লট অফ সিমটমস আমরা পাবো। এই লট অফ সিমটমস এর থেকে কিন্তু ঝাড়াই বাছাই করে আমাকে কিন্তু হচ্ছে মেডিসিন সিলেকশন করতে হবে। বাই দা ওয়ে, এই যে ইভলিউশন অফ দ্য সিমটমস, এইটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি যে ইভলিউশন অফ দ্য সিমটমস কে যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে প্রায়োরিটি অফ দ্য সিমটমস। অর্থাৎ সিমটমস কে আমরা কিভাবে প্রায়োরিটি দেব, অথবা পক্ষান্তরে ইট ইজ দ্য টোটালিটি অফ দ্য সিমটমস। এই যে ইভলিউশন অফ দ্য সিমটমস, সাধারণত আমরা যে প্রসেসটা কন্ট্রোল করি সেটা হচ্ছে কেন্টুরিয়ান মেথড। অন্যান্য মেথডও আছে, যেমন হ্যানিম্যান সাহেব মেথড, গাদবরিক মেথড এবং বনিংহসেন মেথড। কিন্তু আমরা মেজরিটি পোর্শন যেটা করি, ইট ইজ ইভলিউশন অফ দ্য সিমটমস, যেটা কেন সাহেব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। হ্যানিম্যান সাহেব কিন্তু প্রপারলি হয়তো বলে যাননি, কিন্তু বিভিন্ন অ্যাফোরিজমসে কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে আলোকপাত করে গেছে বিক্ষিপ্ত ভাবে। সেই জন্য আমাদের প্র্যাকটিস করতে গিয়ে একাদু কিন্তু অসুবিধার সম্মুখীন আমাদের কিন্তু হচ্ছে হতে হয়। যাই হোক, যেমন আমরা যদি একটা দুটো কোশ্চেন যদি আমরা খেয়াল করি, যেমন ধরুন আমি একটা জায়গায় হ্যানিম্যান সাহেব যেমন ক্যারেক্টারিস্টিক সিমটমস এর উপরে খুব বেশি জোর দিয়েছেন, যেমন 153 নম্বর অ্যাফোরিজমসে আমরা যদি দেখি যে একটা মেডিসিন সিলেকশন করতে গেলে, অর্থাৎ স্পেসিফিক রেমেডিকে যদি আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে হ্যানিম্যান সাহেব কি বলেছিলেন যে ইট ইজ দ্য মোর স্ট্রাইকিং, সিঙ্গুলার, আনকমন অ্যান্ড পিকুলিয়ার ব্যাকেটে হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাইন অ্যান্ড সিমটমস। এটার উপরে কিন্তু হচ্ছে জোর দিতে বলেছে। এখানটা বলছে দ্য কেস অফ দ্য ডিজিজ আর চিফলি অ্যান্ড মোস্ট সোললি কেপ্ট ইন দি ভিউ। এইটাই হচ্ছে মুখ্য এবং এটাকেই আমাকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আবার কি বলছে, তার সাথে সাথে বলছে ফর ইট ইজ দ্য মোর পার্টিকুলারলি the these that very similar ones in the list of the symptoms of the selected of the medicine must be the correspondence। অর্থাৎ এই যে সিমটমস গুলো পাবো তার সঙ্গে হচ্ছে সিলেক্টেড মেডিসিনে যেন হচ্ছে সামঞ্জস্য থাকে। আবার কি বলছে, in order to constitute it and must suitable for the affecting the cure।
বলছে দ্য মোস্ট জেনারেল অ্যান্ড আনডিফাইন্ড সিমটম। দেখুন হ্যানিম্যান সাহেব বলছেন যে জেনারেল সিমটমস এবং আনডিফাইন্ড সিমটমস, অর্থাৎ যে সিমটমস গুলো প্রপার ভাবে প্রকাশ পায় না, প্রপার ভাবে প্রকাশ করতে পায় না বলতে আমি বলতে চাইছি যে একটা ইনকমপ্লিট সিমটম। কতগুলো এক্সাম্পল দিচ্ছে, যেমন ধরুন লস অফ অ্যাপেটাইট, হেডেক, ডিবিলিটি, রেস্টলেস অফ দি স্লিপ, ডিসকমফোর্ট অ্যান্ড সোর ফ্রথ। এরকম আরো যে তুচ্ছ সিমটমস গুলো আছে সেগুলো হ্যানিম্যান সাহেব জেনারেল সিমটম গুলো বলছেন বা আনডিফাইন্ড সিমটমস এর কথা বলছেন। এই সিমটমস গুলো কিন্তু হচ্ছে প্র্যাকটিসের কিন্তু মূল্য নেই। এবার আপনি বলবেন যে লস অফ অ্যাপেটাইটের যখন চিফ কমপ্লেন্ট আসে তখন কি এটার কোনো ভ্যালু থাকবে না, বা স্লিপের কি কোনো ভ্যালু থাকবে না, বা হেডেকের কোনো কিছু ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। হ্যানিম্যান সাহেব কিন্তু বারবার বলছেন যখন এই কেসগুলো যখন হচ্ছে প্রপার মোডালিটি যদি আমরা না পাই, প্রপার যদি সিমটম যদি কমপ্লিট না হয়, সেই সিমটমস এ কিন্তু হচ্ছে খুব একটা ভ্যালু থাকে না। সুন্দর বলছে যে মোর জেনারেল অ্যান্ড আনডিফাইন্ড সিমটম। এইখানটা বলছে যে ডিমান্ড বাট লিটল অ্যাটেনশন হোয়েন of that of the vague and indefinite of the character. If they cannot be more accurately of the described, and the symptoms such of the general nature are observed in the almost of the every disease and almost of the every drug. সেই জন্য বলছে যে প্রতি কয়টা রোগের ক্ষেত্রে বা প্রতি কয়টা ড্রাগের ক্ষেত্রে এই সিমটমস গুলো আমরা পাই, যেগুলো মোটামুটি ভাবে হচ্ছে মোড অফ দি জেনারেল অ্যান্ড আনডিফাইন্ড সিমটমস, সেগুলো প্র্যাকটিসে আমার কাছে মানে হ্যানিম্যান সাহেবের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রচন্ড ভাবে মাথায় রাখতে হবে। এই জায়গাও কিন্তু হ্যানিম্যান সাহেব ইভলিউশনের এক একটা কিন্তু হচ্ছে টাচে দিয়ে গেল। এবার আমরা যদি আসি যে ইভলিউশন ব্যাপারটা কি, আগেই বললাম ইট ইজ দ্য প্রায়োরিটি অফ দ্য সিমটমস। আমরা যে কেস টেকিং করতে গিয়ে যে অনেকগুলো সিমটম পেলাম, সেই সিমটমস এর উপরে আমাদের প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি আমরা কিভাবে দেব? প্রায়োরিটি দিতে গেলে কিন্তু একজন ফিজিশিয়ানকে কিন্তু হচ্ছে প্রচন্ড ভাবে দক্ষ হতে হবে। এইখানটাতে একটা জায়গা বলছে যে গ্রেটার যত প্রেসক্রাইবার আছে, অর্থাৎ আপনি যদি প্র্যাকটিসে যদি সাফল্য পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু অনেক বেশি সাকসেসফুল ইভলিউশন অফ সিমটমস করা শিখতে হবে। তাহলে আগেই বলুন যে কেস টেকিংটাকে আমি আগেই বলেছি 1 নম্বর পিলার, 2 নম্বর পিলার ইট ইজ আ ইভলিউশন। তাহলে সাকসেস কিন্তু নির্ভর করছে আপনি কত ভালো ইভলিউশন অব্দি জানেন। এই জন্য বলছে জানতে গেলেও একটা ডাক্তারের বেসিক কিছু দরকার। যেমন ধরুন হচ্ছে এক্সপিরিয়েন্স কিছু দরকার। দেখুন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তো তার এমনি আসে না। অভিজ্ঞতা আপনাকে আসবে, ইট ইজ দা স্টাডি, কনস্ট্যান্ট স্টাডি এবং হচ্ছে ফেইলিয়ার অফ দ্য কেস। আপনি যত ফেইলিয়ার অফ দ্য কেস হবেন তত বেশি কিন্তু আপনার জ্ঞান বা এক্সপিরিয়েন্স কিন্তু আরো বেশি বাড়বে। বা এরকমও বলা যায় আপনি যত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রাখবেন, অর্থাৎ আপনি যত রুগী দেখবেন, সে আউটডোর ইনডোর বা আপনার হচ্ছে আপনার ক্লিনিকে যত বেশি রুগী দেখবেন এবং যত বেশি স্টাডি করবেন, এক্সপিরিয়েন্সটা আপনার কিন্তু বেশি হবে। 2 নম্বর হচ্ছে পেশেন্স। ইট ইজ দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য পেশেন্স। পেশেন্স মিনস হচ্ছে ধৈর্য। পেশেন্টও দরকার, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের কিন্তু পেশেন্স দরকার, অর্থাৎ ধৈর্য। ধৈর্য যদি না থাকে, এই কথাটা মানে বোঝায় হুইচ ইজ দ্য রেসপেক্ট টু দি হচ্ছে দ্য পেশেন্ট। প্রতি কয়টা কেসের হচ্ছে আপনাকে পেশেন্টকেও কিন্তু রেসপেক্ট যদি আপনি না দেন, পেশেন্টের কথা যদি আপনি ঠিকঠাক মতো না শোনেন, পেশেন্ট কিন্তু আপনাকে কিন্তু কখনোই ভ্যালুয়েবল সিমটমস কিন্তু শো করবে না। পেশেন্ট যদি ভ্যালুয়েবল সিমটম না শো করে, তা আপনার যত জ্ঞান বুদ্ধি থাকুক না কেন, আপনার কিন্তু সাকসেস রেট কিছুই হবে না। এই জন্য কিন্তু ডক্টর এবং ফিজিশিয়ানের কিন্তু হচ্ছে রিলেশন, ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট। দেখা যায় যে খুব বেশি মানে প্রথম সারি স্টুডেন্ট না হলেও তার এই কিছু কোয়ালিটি, এক্সট্রা কোয়ালিটি থাকার জন্য সে কিন্তু প্র্যাকটিস লাইফে কিন্তু অনেক বেশি সাফল্য অর্জন করে। 3 নম্বর আপনাকে যেটা রাখতে হবে, এই যে কোঅপারেশন অফ দি পেশেন্ট। পেশেন্ট যদি আপনাকে কোঅপারেটিভ না করে, আপনার কোনো ভ্যালু থাকে না। আর কি হয়, আমার যেটা মনে হয়, ইট ইজ দ্য নলেজ অফ দি মডার্ন ডেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। বর্তমান যুগে কি ঘটছে, বর্তমান যুগে কি কার্যকরিতা মানে চলছে, সেগুলো যদি আপনি না জানেন,
মানে যতই আমরা ওল্ড এর দিকে যাই, মডার্নাইজেশন, ফেসবুক বা এক্সট্রা বা খবরাখবর এগুলি আমাদের কিন্তু জানতে হবে। না জানলে কি হবে, আপনি কিন্তু কোনো অনেক সময় একটা কেসের কিন্তু গভীরে কিন্তু আপনি যেতে পারবেন না, অর্থাৎ রুট কজ বা মেইনটেনিং কজ এগুলো কিন্তু অনেক সময় কিন্তু আমরা ধরতে পারি না। আর কি করতে হবে, ইট ইজ আ কিন অবজারভেশন, অর্থাৎ তার অবজার্ভিং পাওয়ার একজন ডাক্তারের কিন্তু প্রচন্ড দক্ষতার দরকার। তবেই কিন্তু হচ্ছে এই আর্ট অফ কেস টেকিং অ্যান্ড ইভলিউশন অফ সিমটমস কিন্তু হচ্ছে সম্ভবপর হয়। কারণ হ্যানিম্যান অনেক জায়গায় বলছে যে মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ দ্য টোটালিটি অফ দ্য সিমটমস, অর্থাৎ মাইন্ড অর্থাৎ একটা পেশেন্টের মন এবং প্রকৃতি, সেম কথাটাই কিন্তু হচ্ছে হ্যানিম্যান সাহেব কিন্তু হচ্ছে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, ইট ইজ দ্য মেন্টাল সিমটমস। তাহলে এই যে কন্ডিশন যে আমরা আসলাম, তাহলে ইভলিউশন অফ দি সিমটমস আমি করব। কারণ আমরা আবার এই কথাটা মনে রাখবেন, এটা বাই দি ওয়ে, পেশেন্ট অনেক সময় প্রথমেই হচ্ছে গুরুত্বপূর্ণ সিমটম দিয়ে দেয়, কিন্তু মেজরিটি পোর্শন হচ্ছে প্রথমে সিমটম গুলো অত গুরুত্বপূর্ণ থাকে না। সাধারণত দেখা যায় যে পেশেন্টকে আমরা যখন ড্রিলিংস করি বা পেশেন্টকে যখন আমরা জানতে চাই, করতে করতে শেষের সিমটমস গুলো হচ্ছে মোটামুটি ভাবে মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ পেশেন্ট যখন আপনার উপর ভরসা করবে, আপনার উপর মানে একটা ভরসা রাখবে, তখনই কিন্তু তার মনের কথা অর্থাৎ মেন্টাল সিমটমস বা আনকমন রেয়ার সিমটমস আপনাকে কিন্তু হচ্ছে শো করতে শুরু করে। অনেক সময় ফার্স্ট ভিজিট সেকেন্ড ভিজিট মিস হতে পারে, এই জন্য যে প্রথম প্রেসক্রিপশনই যে আপনি সাকসেস হবেন কোনো কথা নেই, তাতে হতাশাও কিছু নেই। অনেক সময় হচ্ছে প্রথম প্রেসক্রিপশন এই জন্য একটু সুপারফিশিয়াল মেডিসিন দিয়েই করা উচিত। যাই হোক, এই যে প্রসঙ্গে যখন আসলাম, যেমন একই কথা প্রযোজ্য যখন হচ্ছে ড্রাগ পুবিং হয়। ড্রাগ পুবিং করার সময় আমরা দেখি যে যেই সিমটমস গুলো প্রথম আসে সেই সিমটমস গুলো কোনো ভ্যালু নেই। ওই যে হ্যানিম্যান সাহেব একটু আগে বলে গেল 153 তে যে মেজরিটি অফ দি ডিজিজ অ্যান্ড মেজরিটি অফ দি ড্রাগে দেখা যায়। ন্যাচারালি দেখা যায় যে যেই সিমটমস গুলো ড্রাগ পুবিং এর ক্ষেত্রে অনেক পরে এসেছে, সেই সিমটমস গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্যাট অফ দি ড্রাগস, সেই ড্রাগস এর ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা আমার কথা না, এটা বোগার বইয়ের একটা লেখা ছিল, এটা আমি পড়েছিলাম। এই যে কন্ডিশন, তাহলে এটা আমরা একটুখানি বুঝতে পারলাম। এইবার আমাদের কি করতে হবে, যে ইভলিউশন অফ দি সিমটমস এর দ্বারাই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দি কেস অর ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দি পেশেন্ট আমরা হচ্ছে করতে পারি বা করতে পারবো। এই যে কন্ডিশন, তাহলে এই যে কন্ডিশন আমরা যদি এবার কেন্টোরিয়ান মেথডে যদি আমরা যাই, যে কেন্টোরিয়ান মেথডে গেলে কেন্ট সাহেব আবার একটুখানি যে ব্যাখ্যা দিলেন, সেটা হচ্ছে উনারা সিমটমস কে উনি হচ্ছে তিনটি ভাগে ভাগ করে নিলেন। একটা হচ্ছে আমরা কি জানি, ইট ইজ আ জেনারেল সিমটমস, আরেকটা হচ্ছে কি কমন সিমটমস, আরেকটা হচ্ছে পার্টিকুলার সিমটমস। ইট ইজ দ্য থ্রি টাইপ অফ দি সিমটমস, ইট ইজ দ্য ডিভাইডেড বাই দি হচ্ছে মাস্টার জেসিটি কেন অর্থাৎ জেমস টাইলার কেন যখন এতে তিনটি ভাগ করলো। ইট ইজ দ্য জেনারেল সিমটম। দেখুন আপনারা যখন হচ্ছে রেপার্টরিটা পড়বেন, ইট ইজ আ কেন্ট রেপার্টরি। কেন্ট রেপার্টরিতে যদি দেখেন, ফার্স্ট চ্যাপ্টার ইট ইজ দ্য মেন্টাল মাইন্ড অ্যান্ড লাস্ট চ্যাপ্টার ইট ইজ দ্য জেনারেল, ইট ইজ নট ইট ইজ দ্য জেনারেল। তাহলে জেনারেল কথাটা লেখা নেই, জেনারেল সিমটমস এর ভ্যালু নেই, ইট ইজ আ জেনারেল, ইট ইজ। দেখুন এত সুন্দর তার ইন্টেলিজেন্স পাওয়ার, তাহলে মাইন্ড সিমটমস এরটাকে প্রথমে রাখলো গুরুত্বপূর্ণ, একদম শেষে রাখলো ইট ইজ আ জেনারেল, ইট ইজ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ। একটা যদি আমরা বলতে পারি যে ইট ইজ দ্য মেন্টাল জেনারেল, আরেকটা হচ্ছে বলতে পারি ইট ইজ দ্য ফিজিক্যাল জেনারেল। তাহলে এই যে কন্ডিশন, এই জেনারেল সিমটমস এর উপরেই কিন্তু হচ্ছে বেশি প্রাধান্য দিল। তাহলে এই যে আপনারা শিখতে পারলেন যে জেনারেল সিমটমস, তাহলে জেনারেল সিমটমস আমরা কি কাকে বলি, যে এই যে জেনারেল সিমটমস মানে অ্যাজ এ হোল হুইচ ইজ দ্য রিফ্লেক্টেড ইট ইজ দ্য হিমসেলফ, অর্থাৎ নিজেকে যে বহিঃ প্রকাশ, এই যে নিজেদের যে বহিঃ প্রকাশ, ইট ইজ দ্য মেজরিটি পোর্শন, ইট ইজ দ্য মাইন্ড সিমটমস। এই যে জেনারেল সিমটমস, এই যে অল দ্য সেন্সেশন, এই যে আমরা বিভিন্ন বইয়ে পড়ি, মনে হয় আমাদের, আমরা যখন অ্যালেন্সকি নোট পড়ি বা অন্যান্য বই পড়ি প্রচুর সিমটমস পাই। ইট ইজ দ্য মনে হয় যে একটা বলের উপর বসে আছি, মনে হয় আমি পাগল হয়ে যাব, মনে হচ্ছে আমার মাথার মধ্যে কিছু ঢুকে আছে, মনে হচ্ছে আমার পেটে বাচ্চা এসে গেছে। এইগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে জেনারেল সিমটমস হুইচ ইজ দ্য রিফ্লেক্টেড অ্যাজ এ হোল।
এই জেনারেল সিমটমস কে দুটো ভাগে ভাগ করলে আপনারা সবাই জানেন, ইট ইজ দ্য মেন্টাল জেনারেল এন্ড দি হচ্ছে ফিজিক্যাল জেনারেল। এই যে জেনারেল সিমটমস আমি আসছি, তাহলে জেনারেল সিমটমস ইট ইজ দ্য মোস্ট, ইট ইজ ইম্পর্টেন্ট। এইবারে ধরুন একটা যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে একটা জায়গা ধরুন হচ্ছে টাকা একটা মানে পড়ে গেল, 100 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকার নোট। তাহলে কোনো মানুষ যদি টাকা কুড়োতে যায়, 10 টাকার নোট কুড়িয়ে লাভ হবে নাকি 500 টাকার নোটটা কুড়িয়ে লাভ হবে? তাহলে ঠিক সেই রকমই কন্ডিশন, আমি যখন একটা সিমটম তুলবো, তাহলে আমাকে আগে টার্গেট করতে হবে ইট ইজ আ জেনারেল সিমটম তোলার উপরে, যদি পাই, যদি সম্ভব হয়। আবার বলছি যে কৃত্রিম ভাবে হোমিওপ্যাথি ডাক্তারদের কিছু কিছু ক্যারেক্টার থাকে, কৃত্রিম ভাবে জোর করে সিমটমস কে বানানো, সেই দিকে যাবেন না। এইটা হচ্ছে পরীক্ষা নয়, এটা হচ্ছে প্র্যাকটিস। ইট ইজ আ মোর টাফ এবং মোর হচ্ছে হার্ড সিচুয়েশন। তাহলে এই যে জেনারেল সিমটমস, এই যে মেন্টাল সিমটমস, এখানটায় কেন সাহেব কি বলছেন, যে স্ট্রং, আবার বলছি নট all the mental, a strong mental symptoms which can overrule the many other particular symptoms. অর্থাৎ একটা যদি হচ্ছে আমার স্ট্রং সিমটমস পাই, সেই ক্ষেত্রে অনেক পার্টিকুলার সিমটমস অর ইট ইজ দ্য কমন সিমটমস আমি বাদ দিয়ে দিতে পারি বা আমার কোনো দরকার নেই। তার মানে এইখানটা বোঝা যাচ্ছে ভ্যালুয়েবল। যেমন ধরুন ইন্ডিয়ান টিমের অনেক প্লেয়ার থাকে, তার মধ্যে কিন্তু হচ্ছে বিরাট কোহলি বা শর্মা বা হচ্ছে জসপ্রীত বুমরা, এরা কিন্তু বেশি প্রাধান্য পায়। এদের কিন্তু হচ্ছে গ্রেডেশন বা ইভলিউশনের ক্ষেত্রে কিন্তু অনেক উঁচু। তাছাড়া দেখুন অন্যান্য অনেক প্লেয়ার আছে, সেগুলো কিন্তু হচ্ছে অত টপ র্যাঙ্কের নয়, তারা হচ্ছে খেলছে একটা টিমে, ভ্যালুয়েবল, কিন্তু নট টু মাচ ভ্যালুয়েবল লাইক হচ্ছে এই তিনজনের মতন। এরা বেশি টাকাও পায় সরকারের থেকে। যাই হোক, এই যে কন্ডিশন। আবার আরেকটা জায়গায় বললো যে তুমি যদি জেনারেল সিমটম না পাও, তার পরিবর্তে যদি অনেক ছোট সিমটম জোগাড় করো, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক রেমিডি অর্থাৎ ডিজায়ার রেমিডি ক্যান নট বি এক্সপেক্টেড। সেই ক্ষেত্রে এক্সপেক্ট করার কিন্তু হচ্ছে যায় না। এবার আপনি বলবেন যে একই কথা প্রযোজ্য, যে আপনি বলবেন তাহলে কি সবসময় কি আমি জেনারেল সিমটমস এর উপরে দৌড়বো? হ্যাঁ, দৌড়বো অবশ্যই। আবার সবসময় কি মেন্টাল সিমটমস এর উপর দৌড়বো? মেন্টাল সিমটমস অ্যাকচুয়ালি কি আমার যতটুকু মনে হলো, জুনিয়রদের পক্ষে মেন্টাল সিমটম পাওয়া ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কখনোই প্রপার যদি অগোচরে অর্থাৎ আনকনসিয়াস মাইন্ডে যদি মেন্টাল সিমটম দিয়ে দেয় বা অবজার্ভিং সিমটম দিয়ে যদি কিছুটা কাজ চালাতে পারি তো ভালো, নাহলে প্রপার মেন্টাল সিমটমস কোনো মানুষই দিতে চায় না। অর্থাৎ একটা সিউডো মেমব্রেন, একটা ফলস ভাবে দিতে করে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মিসগাইড হওয়ার দিয়ে চেষ্টা করি। ছোট্ট একটা এক্সাম্পল পরে আমি আসবো, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এই প্রসঙ্গে আবার আরেকটা কথা বলি, যে তাহলে কি আমার পার্টিকুলার সিমটমস এর কিছু দাম নেই? হ্যাঁ, পার্টিকুলার সিমটমস এরও কিন্তু দাম আছে। অর্থাৎ বলতে চাইছি ইট ইজ আ ফিজিক্যাল জেনারেল সিমটম। ফিজিক্যাল জেনারেল সিমটম যদি আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স হয় বা পিকুলিয়ারিটিস দ্য মোডালিটি হয়, অথবা হুইচ ইজ দ্য সিমটম টু দি হচ্ছে দ্য স্পেশাল সেন্স, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বা ইট ইজ দ্য হচ্ছে দ্য নার্ভাস সিস্টেমে যদি অর্গান গুলো হয়, সেই তুলনায় যদি হচ্ছে মেন্টাল সিমটম তুলনামূলকভাবে উইক হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে পার্টিকুলার সিমটম, স্ট্রং পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স, আনকমন পিকুলিয়ার সিমটমস এরও কিন্তু ভ্যালু হয়ে যায়। এই কথাটা মনে রাখবেন, যে খালি সবসময় যে মেন্টালের দাম হবে, খালি মেন্টাল বললে হবে না, সেটাকে যা বলতে হবে স্ট্রং মেন্টাল সিমটম। ইট ইজ দ্য উইক মেন্টাল সিমটমস, উই অলওয়েজ অফ দি প্রেফার টু দ্য স্ট্রং মেন্টাল সিমটমস। এই হচ্ছে কন্ডিশন। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া গুলোতে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে হচ্ছে অগ্রসর হব। তাহলে এই যে বললাম ইট ইজ দ্য মেন্টাল সিমটমস, আমরা যদি মেন্টাল যদি ভাবি, অর্থাৎ যদি মেন্টাল সিমটম গুলো সাধারণত হচ্ছে কম্বিনেশন হয়, একটা হচ্ছে সাইকোসিস, একটা হচ্ছে নিউরোসিস। সাইকোসিস মানে সাইকোটিক নয়, PSY CHOSIS। এই যে সাইকোসিস ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মন হচ্ছে দুটোর কম্বিনেশনে তৈরি, একটা হচ্ছে সাইকোসিস, একটা হচ্ছে নিউরোসিস তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য মাইল্ড অফ দি ডিসঅর্ডার, ইট ইজ দ্য হচ্ছে দ্য নিউরোসিস। যেমন ধরুন
এটা অনেকটা মাইন্ড অ্যান্ড বডির মতন, যেমন হ্যানিম্যান সাহেব বলে গেছিলেন মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন, যেমন ধরুন হচ্ছে 222 নম্বর অ্যাফোরিজমসে। ঠিক সেই রকম আমি যদি হচ্ছে সাইকোসিস, কারণ সাইকোসিস অর্থাৎ মানসিক সিমটমসই তো আমাদের কাছে ভ্যালু বেশি, যেটা মডার্ন সাইকোলজি ডিপার্টমেন্টরা বলে। তাহলে এই যে সাইকোসিসকে যদি আমরা হার্টের সঙ্গে তুলনা করি, ঠিক অনুরূপ ভাবে হচ্ছে নিউরোসিসকে কিন্তু আমরা লাংসের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে হার্টে নিশ্চয়ই আমরা জানি যে লাংসের তুলনা হার্ট ইট ইজ দ্য মোস্ট অফ দি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে একটু একটু করে আমাদেরকে কিন্তু হচ্ছে ভাবতে হবে। যেমন হচ্ছে সাইকোসিস একটু বললাম যে সাইকোসিস এবং নিউরোসিস এই দুটো কম্বিনেশনে একটা সাধারণত মেন্টাল তৈরি হয়। এই সাইকোসিসের আন্ডারে বিভিন্ন রকম আমরা পাই, যেমন হচ্ছে ডিলিউশন। ম্যাক্সিমাম এখন পেশেন্টের মধ্যে হচ্ছে আমরা ডিলিউশন বেশি পাই। ডিলিউশনকেও কিন্তু হচ্ছে আমরা পক্ষান্তরে ভাবে এই যে আমরা ফিক্সড আইডিয়া বলি, ইট ইজ আ কঠোর বা হচ্ছে রিজিড, নিজের প্রতি রিজিড, এইগুলোকে হচ্ছে ডিলিউশন, পক্ষান্তরে ইট ইজ আ ফিক্সড আইডিয়া। বা হচ্ছে হ্যালুসিনেশন, আমরা যদি কন্ট্রাপ্যাটারিতে দেখি ওখানে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন আলাদা করে দেয়নি, সবকটাই প্রায় এক জায়গায় রেখে দিয়েছে। এই যে হ্যালুশন, ডিলিউশন এগুলি কিন্তু হচ্ছে দাম তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি, এবং হচ্ছে বাইজার্ড বা আনইউজুয়াল বিহেভিয়ার, অস্বাভাবিক বা মানে অপরিচ্ছন্ন হচ্ছে বিহেভিয়ার, এইগুলো নিয়েই কিন্তু হচ্ছে আমার সাইকোসিস অর্থাৎ PSYCHOSIS এই সাইকোসিস কিন্তু হচ্ছে কম্বিনেশন হয়। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো এই যে যেমন আমরা জানলাম যে আমি যখন কেস টেকিং করতে যাব, কারণ একটা কথা ভাবুন, আপনি যদি এখন যদি সিএম এর সঙ্গে দেখা করতে যান আপনি কখনো পারবেন না, স্টেপ বাই স্টেপ করে উঠতে হবে। ঠিক সেই রকমই আপনি যদি অভিজ্ঞ ডাক্তারদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, আপনি যদি প্রথমে মেন্টাল সিমটমস কে পেশেন্টকে যদি জানতে চান, আপনাকে একটা কথা বলবে না, বলবে যে ডাক্তার ওষুধ দেন আমি আসছি তাড়াতাড়ি। এই যে কন্ডিশন, তার মানে আপনার উপরে ভরসা পেল না। মেন্টাল সিমটম পেতে গেলেও কিন্তু আপনাকে কিন্তু দক্ষতা শীর্ষে উঠতে হবে। ওই যে বললাম ইট ইজ এক্সপেরিয়েন্স অ্যান্ড দি পেশেন্স, এই দুটোর উপরে যোগ করবেন। একটা কথা দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু হচ্ছে পেশেন্ট লুকিয়ে যেতে চায় অর্থাৎ নিজেকে হাইড করতে শুরু করে, এটাও একটা মেন্টাল সিমটমস। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে এইবারে যদি আমি যাই, এই যে মেন্টাল জেনারেলকে যদি আমরা দেখতে পাই, যে মেন্টাল জেনারেলকে আমাদের বিভিন্ন রকম সিমটম পাই। হ্যানিম্যান সাহেব কেন্ট সাহেব যেমন হচ্ছে বেশি প্রাধান্য দিল, ইট ইজ দ্য উইল and it is the understanding and it is the intellect, অর্থাৎ ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড and থার্ড গ্রেড। উইল, ইট ইজ the হার্ট, ইট ইজ the understanding, ইট ইজ the হচ্ছে the লাংস, এইরকম কন্ডিশন। তাহলে ফার্স্ট গ্রেড সিমটমস এর মধ্যে বলছে উইল, সেকেন্ড গ্রেডের মধ্যে ঢুকছে ইট ইজ the আন্ডারস্ট্যান্ডিং এন্ড থার্ড গ্রেডের মধ্যে ঢুকছে হচ্ছে ইন্টেলেক্ট। তাহলে এই আমি যে বললাম যে স্ট্রং মেন্টাল সিমটমস, এই স্ট্রং মেন্টাল সিমটমস গুলো সাধারণত উইলের ক্ষেত্রে পড়ে। আর লেস ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমস পরে হচ্ছে ইন্টেলেক্টের মধ্যে আছে যেমন হচ্ছে মেমোরি, যেমন হচ্ছে কনসেন্ট্রেশন, ইট ইজ আ মনোসংযোগ। এবার উইলটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা পড়লে একটা ক্ষেত্রে আপনার বড় সুবিধা হবে, আপনি ফিজিক্যাল সিমটম পেশেন্টকে শুনলেন, যদি দরকার হয় এরপরে একটু একটু করে মেন্টাল সিমটমস এর ক্ষেত্রে যাবেন। কারণ সব সময় যে মেন্টাল সিমটমস আপনাকে কোশ্চেনটা যে একইভাবে করতে হবে কোনো কথা নেই। অ্যাকর্ডিং টু দি হচ্ছে দ্য পেশেন্টের কন্ডিশন এবং পেশেন্টের সিচুয়েশন এন্ড পেশেন্টের প্রেজেন্টিং অফ দি সিমটমস, এটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমি কেস টেকিং এর কোয়ারি গুলো কিন্তু হচ্ছে করব, বা কেস টেকিং এর কোশ্চেন গুলো আমি পেশেন্টকে মানে পেশেন্টের কাছে আমি উপস্থাপন করতে পারবো। এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এই জিনিসগুলোকে আমাদেরকে ভাবতে হবে, তাহলে আমরা এই যে উইলের আন্ডারে আবার বিভিন্ন রকম সিচুয়েশন আছে। উইল অর্থাৎ ইচ্ছা, কার ইচ্ছা না আমার ইচ্ছা, ইট ইজ হুইচ ইজ রিফ্লেক্টেড অ্যাজ এ হোল। এত অব্দি খালি আমরা বুঝতে পারলাম। এইবার আমরা দেখি যে উইলের মধ্যে কি কি আছে। তার আগে আমি একটুখানি বলি যে এই যে উইল মেজরিটি পোর্শন হচ্ছে কভার করে চলে যায় যে ইমোশন দিয়ে। তাহলে উইলের মধ্যে আমরা যদি ম্যাক্সিমাম যদি দেখি ইট ইজ দ্য লাভস, আমার পছন্দ, কারণ এই ক্ষেত্রেও কিন্তু ডিজিয়ার, নট ইট ইজ দ্য ফিজিক্যাল ডিজিয়ার, ইট ইজ দ্য মেন্টাল ডিজিয়ার, ইট ইজ দ্য লাভস, ইট ইজ দ্য হেট, আমি ঘৃণা, ইট ইজ দ্য ইমোশন, আবেগ, ইমোশনের মধ্যে দিচ্ছে সুইসাইডাল, ইট ইজ দ্য লোথিং অফ দি লাইফ, ইট ইজ দ্য ল্যাসিভিয়াসনেস,
It is a revulsion to the sex, অর্থাৎ sudden and violent change of the sexual of the desire. It is the sexual of the perversion এবং হচ্ছে fear. It is the greed. It is the eating, money, smoking, drinking, drugs, and it is the dream. It is the homicidal tendency. It is the desire and aversion to the company. It is the jealousy. It is the suspicious. It is the obstinacy. It is the depression, লোকাসিটি, উইপিং, লাফিং, ইমপেশেন্ট এবং হচ্ছে কনসাসনেস। এই বিভিন্ন গুলি নিয়েই কিন্তু হচ্ছে উইলের এক একটা হচ্ছে ব্রাঞ্চেস। এই যে আমি পড়ালাম, আপনাদের মাথায় কিছু ঢুকলো না বা বুঝতেও পারলেন না, এইবারে আমি একটু একটু করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, দেখুন হচ্ছে পাবেন। যেমন ধরুন, এই যে আমাদের ম্যাক্সিমাম আমি বলছিলাম যে এই একটা জায়গায় আমি বলেছিলাম যে ইট ইজ আ ইমোশন। ইমোশন মানে কি? আবেগ। ইমোশন মানে খালি কি বাংলা একটাই শব্দ ইট ইজ আবেগ? তার মতন মনে হয় নয়। তাহলে ইমোশন আবার কিন্তু অনেকগুলোর উপর নির্ভর করে। তাহলে ইমোশন কি বলছে? ইমোশনের সঙ্গে অনেক সময় হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস আমরা দেখি। একটা পেশেন্ট যখন ইমোশন হয়, ইমোশনের আগে আমি কতগুলো টাইপ মানে মানে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে মেজর যে ইমোশন গুলো থাকে তার মধ্যে দেখা যায় হচ্ছে ফিয়ার। ইট ইজ আ ভয়। ভয়েরও একটা কি ব্যাপার আছে, ভয় আমরা কখন বুঝবো যে কি হবে, যে চান্স অফ দ্য হার্ম। ভয়টা কি রকম, যে মনে হচ্ছে আমার বুঝি কিছু ক্ষতি হবে এবং সেটাকে আমি কোনোভাবেই হচ্ছে রক্ষা করতে পারছি না, এটাকেই বলে হচ্ছে ফিয়ার। এ চান্স অফ দ্য হার্ম দ্যাট ক্যান নট বি হচ্ছে প্রিভেন্টেড, দিস ইজ কল, দিস হচ্ছে ফিয়ার। ফিয়ার হলো। তারপরে হচ্ছে রাগ তৈরি হয়, ইট ইজ দ্য অ্যাঙ্গার। ফিয়ার আবার অ্যাঙ্গারের মধ্যে বেশ কিছুটা ডিফারেন্স আছে, সেটা আপনারা ভালো মতনই জানেন। যেমন হচ্ছে ফিয়ার অ্যাংজাইটি থেকে অরিজিনেটেড হয় এবং হচ্ছে কি হচ্ছে অ্যাঙ্গার সাধারণত কি হয়, যে অ্যাঙ্গার তৈরি হচ্ছে পাস্টের ঘটনা, পাস্টের কোনো ক্ষতিকারক বা কিছু ভয়পূর্ণ ঘটনা ঘটেছিল, সেখান থেকে কিন্তু এখনো আমার অ্যাঙ্গার হয় বা রাগ হয়। ভয় কি হয়? ভয় কি হয় যে সরকার আমার বিরুদ্ধে হয়তো কোনো কিছু কেস দেবে, সেটা আমি রক্ষা করতে পারবো না, দিস ইজ দ্য ফিয়ার। অ্যাঙ্গার কি হয়? ওই পার্টির লোক আমাকে আমার চেম্বারটাকে নষ্ট করে দিয়েছিল, ওটার জন্য আমি চেম্বার বন্ধ করে দিয়েছি, ওখান থেকে গিয়ে অন্যখানে গিয়েছি। ওই যে তার ভয়, যে ক্ষতিকারক যে ভয় আমার জীবনে আগে ঘটে গেছে, তার জন্য এরূপ এই পার্টির উপরে বা এই সরকারের উপর আমার প্রচন্ড রাগ উঠছে, দিস ইজ দ্য অ্যাঙ্গার, ইট ইজ দ্য অ্যারাইজিং। এই হচ্ছে কন্ডিশন। আমরা কি জানি যে আমরা যখন ফেইলিয়ার হই বা কোনো কিছু আনতে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের কি হয়, যে তখনই আমাদের হচ্ছে অ্যাঙ্গার কিন্তু হচ্ছে উৎপত্তি হয়। এই যে ফিয়ার, এই যে অ্যাঙ্গার, এই যে হেট, আমি ঘৃণা করি। এই যে ঘৃণা, কোথা থেকে ঘৃণাটা আসছে? ঘৃণাটা আসছে আমার মন থেকে, এই যে হৃদয় থেকে, মন থেকে আমি হার্টস অর্থাৎ ঘৃণা করি। এই যে কন্ডিশন, এটাও কিন্তু দেখা যায়। হঠাৎ করে ইমোশনালিটি ইজ আউটবাস্ট, ওই একটাকে আমি পছন্দ করি না। যেমন আমি মহিলাকে ঘৃণা করি, এই জন্য আমি বিয়ে করতে চাই না, যেখানে মহিলা থাকে সেখানে আমি দেখতে বসতেই চাই না। এই যে পিকুলারিটি, এইগুলো হচ্ছে হেট। এই কন্ডিশন গুলো দেখা যায়। এই যে সাধারণত যে ঘৃণা, ঘৃণা হচ্ছে তিনটে টাইপের ইমোশন কম্বিনেশন হয়ে কিন্তু হচ্ছে তৈরি হয়। কিভাবে ঘৃণা তৈরি হয়? ওই যে প্রথমে ফিয়ার ঢুকলো, তারপরে অ্যাঙ্গার ঢুকলো, তারপরে হচ্ছে ভেক্সেশন ঢুকলো অর্থাৎ বিরক্তি। এই তিনটে সংমিশ্রণের ফলে তার প্রতি আমার ঘৃণা এসে গেছে। এই যে ঘৃণা, ঘৃণা কিন্তু হচ্ছে মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। এই জন্যে আমরা কি করি, যে এই যে যেমন এই যে ঘৃণা, যে সে আমাকে অপমান করেছিল বা সে আমাকে হচ্ছে ভয় দেখিয়েছিল, আমার ক্ষতি করেছিল, সেখান থেকে কিন্তু হচ্ছে আমার হার্ট অর্থাৎ ঘৃণাটা এসে উৎপত্তি হচ্ছে। যেমন হচ্ছে লাভ, আগেই বললাম যে উইলের মধ্যে একটা আছে লাভ। লাভ যে সবসময় যে সঠিক হবে, লাভ সাধারণত দেখা যায় যে আমরা যেমন দেখি যে লাভ সিক, ইট ইজ আ রোমান্টিক লাভ। এটা হচ্ছে একটা সময় হচ্ছে ইমোশন, ইট ইজ আ ফ্রেশ অফ দি ইমোশনাল অফ দি স্টেট। কিন্তু এই লাভ কিন্তু পরে কিন্তু হচ্ছে বিকৃত অবস্থায় চলে যায়, কারণ লাভের পরেই হচ্ছে সেক্সুয়াল পোর্শন এসে উপস্থিত হয়। সেক্স আমাদের সবারই থাকে, দিস ইজ দ্য নর্মাল। কারণ একটু আগে আমি একটু পড়িয়েছিলাম, মানে ছিল ইট ইজ দ্য ল্যাসিভিয়াসনেস এবং হচ্ছে পারভার্সন অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার, এইগুলো নট, ইট ইজ দ্য নর্মাল অফ দ্য সেক্সুয়াল অফ দি ডিজায়ার। এইটার কারণে আমরা যদি দেখতে পারি, এই যে লাভ আমরা দেখবো,
যে তারপরে আমাদের কিছু দেখতে পাই, ইট ইজ দ্য জয়, এটাও একটা ইমোশন। তারপরে দেখুন হচ্ছে সরো, সরো হচ্ছে দুঃখ, দুঃখ আমাদের কখন হয়, যখন আমাদের হচ্ছে কি আমাদের ডিজায়ার যখন ফুলফিল যখন না হয়, আমার ড্রিম যখন ফুলফিল অব দি না হয়, তখনই কিন্তু আমার মধ্যে কিন্তু হচ্ছে সরো বা দুঃখতা আসে। তারপরে আবার কি আছে আরেকটা কন্ডিশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি, ইট ইজ দ্য জেলাস। আমার কি হচ্ছে জেলাস, আমার হিংসা আসছে। জেলাসকে আমরা কি করি, এটাও আমরা একটা অ্যাঙ্গার, রাগের একটা বহিঃপ্রকাশ। ও আমার তুলনায় বেশি পাচ্ছে। এই যে দেখা যায় যে এই জেলাস গুলো দেখা যায় যে সাধারণত দেখা যায় হায়ার ইন্টেলেকচুয়াল লেভেল, অর্থাৎ যেমন ধরুন হচ্ছে ফার্স্ট বয় সেকেন্ড বয়ের মধ্যে হিংসা, শাশুড়ি বইয়ের মধ্যে হিংসা, এই যে জেলাসি, বা ও চাকরি পেয়েছে আমি চাকরি পেলাম না, ইট ইজ আ হিংসা, ও এত নম্বর পেলো আমি অত নম্বর পেলাম না, এই যে হিংসা, এইগুলো কিন্তু হচ্ছে জেলাস। এইগুলো কি হয়, জেলাস হচ্ছে কি হয় বিভিন্ন ক্ষেত্রে ম্যান টু ম্যান এবং হচ্ছে কন্ডিশন টু কন্ডিশন কিন্তু হচ্ছে ডিফারেন্সিয়েটেড আমাদের আসতে পারে। তাহলে এই যে আমরা করলাম ইট ইজ দ্য জেলাস কন্ডিশন, এইগুলো কিন্তু একটা ইমোশনের একটা বহিঃপ্রকাশ। আমরা এখন যদি প্রথম স্টেজে ঢুকি যে লাভ কন্ডিশনটা নিয়ে আমাদের কোথায় আছে, ধরুন আমি বললাম যে এই সিমটমসটা আমার চাই, এই সিমটমসটা আমাদের গুরুত্বপূর্ণ, অর্থাৎ কেস টেকিং আমি করব, কেস টেকিং হয়তো পেলামও, কিন্তু আমি এবার ওষুধ কোথায় থেকে বাঁচবো, ওষুধ তো বাঁচার আমাকে শিখতে হবে। এই ওষুধ বাঁচার কন্ডিশনটা কিন্তু আমাদেরকে একটু করে ভাবতে হবে। যেমন ধরুন লাভ, অর্থাৎ এটা আপনারা সবাই জানেন যে লাভ যদি আমি দেখতে যাই আমি কোন জায়গায় খুঁজবো। দেখুন একটা জায়গা, দেখুন আমরা একটুখানি যদি দেখি যে প্রথমে যেটা কন্ডিশন, একটা কন্ডিশন বলি, একটা খারাপ কন্ডিশন, সেটা হচ্ছে পাওয়ার অফ লাভ। ওইখানেও ভালোবাসে, একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসবে, দিস ইজ দ্য নর্মাল। এই ক্ষেত্রে কি হলো, তার ইট ইজ দ্য বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা নয়, ভালোবাসাটা কার উপরে না, ভালোবাসাটা হচ্ছে পাওয়ার, কার উপরে, ইট ইজ দ্য পাওয়ার অফ লাভ। অর্থাৎ আমার সব থাকবে, আমার কথা মতন সব চলবে, আমি হচ্ছে অর্ডিনেটেড করব, আমি হচ্ছে সর্বময় কর্তা। এই যে পাওয়ার অফ লাভ কোথায় পাবেন, আগেই তো বললাম যে উইলের একটা পার্ট, ইট ইজ দ্য হচ্ছে দ্য লাভ। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি কেন্ট রেপার্টরিতে যদি 69 পেজে চলে যাই, 69 পেজে যদি আমরা যাই, ওখানে দেখবেন সুন্দরভাবে লেখা আছে পাওয়ার কমা লাভ অফ ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, ইট ইজ দ্য লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম পেশেন্ট কিন্তু হচ্ছে ক্ষমতা চায়, ক্ষমতার শীর্ষ বিন্দুতে সে থাকতে চায়, দিস ইজ দা হচ্ছে দা লাইকোপোডিয়াম। কারণ লাইকোপোডিয়াম দেখুন, লাইকোপোডিয়াম স্পোর দিয়ে তৈরি হয়, যে গাছের পাতার একদম অগ্রপ্রান্তে স্পোর গুলো তৈরি হয়, ঠিক সেই রকমই তার হচ্ছে তার মেন্টালিটি। কারণ লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে কিন্তু হচ্ছে এক্সেস অফ দি হচ্ছে কনফিডেন্স, মানে আমি পারবই, এবং আমি এই দলটাকে, আমি এই কন্ডিশনটাকে, আমি এই পরিস্থিতিটাকে আমি কন্ট্রোল করতে পারবো, তার এতটাই তার কনফিডেন্স এবং এতটাই তার পাওয়ার অফ লাভ। পাওয়ার অফ লাভের জন্য সে সমস্ত কিছু করতে পারে, সমস্ত কিছু করতে পারে, মানে আপনারা বুঝতেই পারলেন যে খারাপ কাজগুলো, দিস ইজ দা ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, ইট ইজ দা লাইকোপোডিয়াম। কারণ এই ক্ষেত্রে যদি আপনাদের এখানে আরেকটা মেডিসিন আছে, আরেকটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে প্রিজম স্পিউটাস, অর্থাৎ এইটা মানেই হচ্ছে এক্সেস অফ দি কনফিডেন্স, ওইখানে ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, ইট ইজ দা লাইকোপোডিয়াম। যাই হোক, এটা গেল। এবার হচ্ছে আমি যদি হচ্ছে লাভের কন্ডিশন দিয়েই যদি আমরা ঢুকি, আমরা যেমন ধরুন হচ্ছে আরেকটা জায়গা আমরা দেখতে পারি যে লাভ কথাটা লেখা আছে, সেটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, আমি একটুখানি কন্ডিশন, হ্যাঁ, এটা যদি আমরা দেখতে পাই যে অ্যালেন্সের হচ্ছে এটা হচ্ছে কেন্টের রেপার্টরিতে হচ্ছে 63 পেজে আছে। ওখানে দেখুন লাভ বলে একটা হচ্ছে আপনার কি বলবো মাইন্ড চ্যাপ্টারের রয়েছে, একটা হচ্ছে রুব্রিক্সই আছে, হ্যাঁ রুব্রিক্সই আছে, ইট ইজ দ্য লাভ। যেমন হচ্ছে এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ, অর্থাৎ ওই যে বললাম যে আমার প্রত্যাশা মতন পাইনি, তার ফলে আমার কি হলো, সরো দুঃখ হলো, এখান থেকে তার লাভ যেহেতু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, তার ফলে বিভিন্ন রকমের তার রোগ আসছে। আরেকটা সাবরুব্রিক্সে আসছে, ইট ইজ দ্য লাভ সিক। লাভ সিক মানে হচ্ছে ইট ইজ দ্য রোমান্টিক, ইট ইজ দ্য লঙ্গিং এন্ড ডিজায়ার ফর দি হচ্ছে দ্য রোমান্টিক লাভ।
তার হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি একটা বিপরীত লিঙ্গের প্রতি হচ্ছে আমি আকৃষ্ট হচ্ছি, তাকে আমি চাই, তাই আমার ধ্যান জ্ঞান, এটা তো নর্মাল জিনিস। দিস ইজ দ্য অ্যান্টিম ট্রুথ। এইবার দেখুন, এই যে একটু আগে আমি বললাম, ইট ইজ আ পারভার্টেড অফ দ্য সেক্সুয়াল অফ দি ডিজিয়ার। বিকৃত মানসিক বিকৃত যৌন ইচ্ছা। আপনারা আজকাল সবাই জানেন যে এই যে ডক্টর ঘোষ, এই যে একজন ডাক্তারের, তার যে বিকৃতি যে সেক্সুয়াল ডিজায়ার, ইট ইজ দা উভলিঙ্গের প্রতি হচ্ছে তার আকৃষ্ট। আপনি কি ভাববেন যে আপনার চেম্বারে বসে ওই রকম পেশেন্ট আমার বলবে যে আমার ওই রকম সেক্সুয়াল ডিজায়ার? আমি তো মনে করি এটা পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু তার মধ্যে তো সুপ্ত, সে তো হাইড করে তো রাখছিল, আজকে সেটা প্রকাশ পেলো। এইটা আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, যেমন ধরুন আমাদেরও রুব্রিক্স আছে, লাভ উইথ ওয়ান অফ হার ওন সেক্স। এটাকে আমরা বলি হচ্ছে হোমোসেক্সুয়াল, অর্থাৎ একজন পুরুষ মানুষকে ভালোবাসে। এটা কি নর্মাল ফিজিওলজি? একটা পুরুষ একটা মহিলাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো সিমটমস নেই, এর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এই কন্ডিশনটা আসলো, সেই ক্ষেত্রেই হচ্ছে পারভার্টেড অফ দ্য সেক্সুয়াল অফ দি ডিজিয়ার। এই যে কন্ডিশন, সেই ক্ষেত্রে দেখুন সালফার, ল্যাকেসিস, ন্যাট্টামিউর, ফসফরাস, প্লাটিনা, ক্যালকেরিয়া ফসের মতন মেডিসিন গুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এইখানে কোনো লিঙ্গের কথা বলেনি কি মেল অ্যান্ড কি ফিমেল, ইট ইজ দ্য বোথ। আপনারা যদি আবার বরিক মেডিকা খোলেন, তার মধ্যে যদি ফিমেল দেখেন, ওখানে দেখবেন লেখা আছে পারভার্টেড অফ দ্য সেক্সুয়াল অফ দি ডিজায়ার। একজন মহিলা তার বিকৃত সেক্সুয়াল ডিজায়ার বেরোচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ দ্য সেবালসেরুলাটা। তাহলে এই জিনিসগুলোকে ভাবতে হবে, কারণ এই সিমটমস গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু আপনার জেনারেলিটিসে গিয়ে দেখলে হবে না, কারণ এইগুলোকে আপনাকে দেখতে হবে। ইট ইজ দ্য মেন্টাল সিমটমস, ইট ইজ অলসো কল্ড, ইট ইজ দ্য সাইকোসেক্সুয়াল অফ দি সিমটমস। সাইকোসেক্সুয়াল সিমটমস, ইট ইজ দ্য মোস্ট ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা পেলাম। আবার লাভের জন্য কি হচ্ছে, তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ হবার পরে দেখা গেল তার মধ্যে জেলাসি উৎপন্ন হলো। জেলাসি কি, আমার প্রেমটা টিকলো না, আমার বন্ধু প্রেমটা টিকছে, এর মধ্যে তার জেলাসি, তার রাগ এন্ড অসংলগ্ন কথাবার্তা বলতে চাইছি, ইট ইজ আ সেক্সুয়াল ওরিয়েন্টেড দ্য কথাবার্তা। দি মেডিসিন ইট ইজ দ্য হায়োসাইমাস। এই যে লাভের কোশ্চেন গুলো, যে আমাদের কি মেডিসিন, কোথায় থেকে আমরা ঢুকবো, নয় কোশ্চেন করলাম, নয় সিমটম পেলাম, কিন্তু সিমটমস কে তো আমাকে মানে ওষুধে রূপান্তরিত করতে হবে। ওষুধে রূপান্তরিত করতে গেলে আমাকে আমাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড নামাতে হবে। পড়াটাকে যদি আমি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না নামাতে পারি, তাহলে আমার কাছে খুব একটা দাম নেই। এই কন্ডিশনটাকে আমরা দেখলাম, যে লাভের কন্ডিশনটা বললাম। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ দা হচ্ছে দা সেক্সুয়াল কন্ডিশন। তাহলে সেক্সুয়াল কন্ডিশনটাতে খুব ইম্পর্টেন্ট, কারণ আগেই বলেছি যে সেক্সুয়াল ডিজায়ার গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে রিভালশন অফ দা সেক্স, বা আরেকটা জায়গা নিয়ে এসেছিলাম, ইট ইজ দা ল্যাসিভিয়াসনেস। এই যে ল্যাসিভিয়াসনেস মানে হচ্ছে এক্সেসিভ অফ দি ডিজায়ার। এটা কোন ডিজায়ার? ইট ইজ আ মেন্টাল ডিজায়ার। আগেই বলেছি ডিজায়ার দু রকম হয়, একটা শারীরিক, একটা মানসিক। এই ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে মেন্টাল অফ দি ডিজায়ার। ইট ইজ দা, এই যে কন্ডিশন, ইট ইজ দা ল্যাসিভিয়াসনেস। ফিমেলদের ক্ষেত্রে যখন এক্সেসিভ অফ দি ডিজায়ার আসছে, সেই ক্ষেত্রে আমরা পাই, ইট ইজ কল দিস হচ্ছে নিম্ফোম্যানিয়া। নিম্ফোম্যানিয়া স্পেশাল, ইট ইজ দা হচ্ছে দা ফিমেলদের ক্ষেত্রে, ইট ইজ এক্সেসিভ অফ দি সেক্সুয়াল অফ দি ডিজায়ার। তাহলে বললাম, কিন্তু পাবো কোথায়? আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ধরুন কেন্ট রেপার্টরিতে যদি 68 এবং 69 পেজে যদি যান, সেখানটা দেখুন লেখা আছে নিম্ফোম্যানিয়া। নিম্ফোম্যানিয়ার মধ্যে লেখা আছে বিফোর অফ দ্য মেন্সেস, সাপ্রেস অফ দি মেন্সেস। দেখুন সাব রুব্রিক্সে কতগুলি আছে। ডিউরিং দি মেট্রোরেজিয়া, ওইদিকে তার হচ্ছে ব্লাড লস হচ্ছে। মেট্রোরেজিয়া মানে আপনারা জানেনই, তার সঙ্গে কিন্তু তার ডিজিয়ারটাও আসছে। যেমন হচ্ছে ডিউরিং দি প্রেগনেন্সির সময় ন্যাচারালি আসে না, সেই ক্ষেত্রে যখন আসছে, দিস ইজ দ্য অ্যাবনর্মাল কন্ডিশন, দিস ইজ দ্য আনকমন পিকুলার সিমটম। সেই ক্ষেত্রে দেখুন জিঙ্কাম মেডিসিন, পিওরপ্রেরাল, বাচ্চা প্রসব করার পরে। এই যে কন্ডিশন, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমি নট ইট ইজ দ্য জেনিটালিয়াতে পেলাম, জেনিটালিয়া অফ দ্য ফিমেল, এইটা আমি পেয়ে গেলাম কিন্তু হচ্ছে মেন্টালের ক্ষেত্রে। এই সিমটমস এর কিন্তু হচ্ছে অনেক বেশি দাম। আবার সেম কন্ডিশন যদি দেখি, আমরা যদি 68 পাতায় চাই, ওয়ান টু বি দি নেকেড, এই যে দিস ইজ দ্য মেন্টাল কন্ডিশন, ইট ইজ দ্য মেন্টাল সিমটমস। এটাও কিন্তু হচ্ছে ল্যাসিভিয়াসনেস এর মধ্যে পড়ে। ল্যাসিভিয়াস এর মধ্যে যদি আমরা আরো দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে লিউডনেস।
এই লিউডনেস মানে হচ্ছে এই কন্ডিশনটা ক্ষেত্রে যেটা হচ্ছে সেমলেস অর্থাৎ লজ্জাহীন, যেটা আমরা হচ্ছে 62 পেজের আমরা পাচ্ছি, ইট ইজ দ্য লিউডনেস। এইখানেও দেখুন অনেক মেডিসিন আছে, লিউড অফ দি টক, লিউড অফ দি মানে সং, এই কথাগুলো পড়ে। তাছাড়া আমরা দেখি আরেকটা জায়গা দেখি ইট ইজ দ্য সেমলেস মানে হচ্ছে লজ্জাহীন, যেমন হচ্ছে 79 কেন্টের যদি আমরা 79 পেজের মধ্যে আমরা চলে যাই, দিস ইজ দা হচ্ছে দ্য সেমলেস বলে কিন্তু হচ্ছে একটা রুব্রিক্স আছে। 79-এ আমরা যদি যাই, হ্যাঁ সেমলেস, সেমলেস ইন দা বেড, বিছানায় গেলে গায়ে কোনো মানে মানে কাপড় রাখতে চায় না। দেখুন ন্যাট্টামিউরের মতন মেডিসিন দাঁড়িয়ে আছে। আমরা কি জানি ন্যাট্টামিউর পেশেন্ট মানে ডিপ্রেশন? নো, সবসময় যে ন্যাট্টামিউর পেশেন্ট যে ডিপ্রেশন হবে কোনো কথা নেই। ন্যাট্টামিউর পেশেন্টও কিন্তু হচ্ছে নাচতে ভালোবাসে, তারপরে হাসি ঠাট্টা করতে ভালোবাসে, এবং তার সঙ্গে হচ্ছে এই কন্ডিশন সেখানেও কিন্তু ন্যাট্টামিউর আছে। দেখুন ন্যাট্টামিউরও পেশেন্ট যখন রাতে মানে ঘুমোচ্ছে তখন এই সেমলেস কন্ডিশন হচ্ছে। তাহলে এই যে কন্ডিশন, বা আমরা যদি আরো দেখি, যে আরো আমরা যদি দেখতে পাই যে 79 পেজের একটা কথা সুন্দরভাবে লেখা আছে যে মেন্টাল সিমটমস অ্যারাইজিং ফ্রম দি সেক্সুয়াল অফ দি এক্সেস, ল্যাসিভিয়াসনেস না হলে বা রিভালশন অফ দ্য সেক্স না হলে কখনোই তার এক্সেস সে করবে না। কারণ আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, ইট ইজ দ্য ম্যাস্টারবেশন। ডাক্তারের কাজ খালি ওষুধ দেওয়াই নয়, ডাক্তারের কাজ কিন্তু হচ্ছে একটা পেশেন্টকে মার্গদর্শন করে দেওয়া যে কোনটা ঠিক কোনটা ভুল, সেখানটা নর্মাল ফিজিওলজি কি বলছে। কারণ যখন আমরা দেখতে পাই যে মেন্টাল সিমটমস অ্যারাইজিং ফ্রম দি সেক্সুয়াল অফ দি এক্সেস, রুব্রিক্স আছে হচ্ছে সেক্সুয়াল এক্সেস কমা মেন্টাল সিমটমস ফর্ম, আমরা প্রচুর রোগী পাই। এই ক্ষেত্রে আমরা এই রুব্রিক্স আমরা ধরতে পারি। আবার ধরুন হচ্ছে এই এই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা যেটা বললাম যে এরকম হচ্ছে আমরা কন্ডিশনতে ন্যাকের তো আগেই বললাম যে এই যে কন্ডিশন, তাহলে এই জায়গাগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমরা আগাতে পারি, এবং এইভাবেই যদি আমরা আগাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তুলনামূলকভাবে একটু হচ্ছে সুবিধা পাবো। এবার যদি আমরা দেখি যে এই যে হেড অর্থাৎ ঘৃণা করা, ঘৃণা আমি করি, তাহলে ঘৃণা করে বা এই ক্ষেত্রে তাহলে আমি রুব্রিক্স কোথা থেকে পাবো বা বইয়ে কোন জায়গা আমাকে শরণাপন্ন হতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা হচ্ছে মোটামুটি ভাবে পাই। যে আমি একটু চেষ্টা করে দেখেছি যে এইগুলো দিলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, যাই হোক আপনারাই বলবেন। যেমন হচ্ছে হেট্রেড, HATRED, হেট্রেড বা হেটেড অর্থাৎ ঘৃণা। এইখানটা দেখুন আপনারা যদি কেন্ট রেপার্টরিতে যদি 51 পেজের মধ্যে চলে যান এই রুব্রিক্সটা কিন্তু পাবেন। তার সঙ্গে কিন্তু হচ্ছে ক্রস রেফারেন্স দিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে ম্যালিসিয়াস মানে বিদ্বেষ পরায়ণ। ওই যে বললাম আমি দেখতেই পারি না, দুই চোখে দেখতে পারি না, ও যদি থাকে আমি ওই বেঞ্চে বসবো না, ওইখানে আমি থাকবো না। এটা হচ্ছে হেড, মানে হেড কত ডিফিকাল্ট কন্ডিশন। বা আরেকটা হচ্ছে ক্রস রেফারেন্স হচ্ছে মিসানট্রফি। এই যদি আমরা দেখতে পাই যে মিসানট্রফিকে যদি আমরা দেখতে পাই সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে 66 হচ্ছে পেজে যদি আমরা দেখতে চলে যাই সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই রুব্রিক্সটা আমাদের কিন্তু আছে, ইট ইজ দ্য মিসানট্রফি। এইখান থেকে দেখুন হচ্ছে ক্রস রেফারেন্সে হচ্ছে হেডেড অর্থাৎ প্রচন্ড হচ্ছে ঘৃণা করি। যেমন আমি যদি একটা ছোট্ট যদি একটা এক্সাম্পল ধরি, যেমন হচ্ছে আমি হেটেড অফ দি পার্সন আনমুভ বাই দি হচ্ছে অ্যাপোলজিস, অর্থাৎ যতই সে হচ্ছে দয়া দক্ষিণা যাক, যতই হচ্ছে আমার ভুল হয়ে গেছে বলুক, আমি মানি না, আমার কথাতেই আমি ফিক্স থাকি। ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, ইট ইজ দ্য ফার্স্ট গ্রেড, ইট ইজ দ্য নাইট্রিক অ্যাসিড। আবার কি বলছে যে আমার কথা শোনে না, হু ডু নট এগ্রি উইথ হিম, যে আমার কথা শোনে না, যে আমার আমার মানে অর্ডার ফলো করে না, তাকে আমি ঘৃণা করি, দিস ইজ দ্য ক্যালকেরিয়া সালভ। আবার কি মেয়েদের আমি দেখতে পারি না, মেয়েদের প্রতি একটা তার ঘৃণা বা হিংসা এসে গেছে, মেডিসিন ইট ইজ দ্য পালসেটিলা। এই যে কন্ডিশন, এই কন্ডিশন অথবা হেটেড টু দ্য ম্যান, অর্থাৎ ম্যান মানে কোন পুরুষ মানুষকে, নট ইট ইজ আ পার্টিকুলার ম্যান, কোন পুরুষ মানুষকেই আমি পছন্দ করি না, অর্থাৎ ঘৃণা করি। সেই ক্ষেত্রে যখন মেডিসিন আছে ব্যারিটা কার্ড, লাইকোপোডিয়াম, ফসফরাস, এই টাইপের মেডিসিন গুলো আছে। আমি বলতে চাইছি যে বারবার খালি সিমটমস তো নেবই, কিন্তু সিমটমস কে তো আমি একটা জায়গায় ফেলবো না, তবেই তো আমার কাছে হচ্ছে মেডিসিন গুলো আসবে। তাহলে এইভাবে যদি আমরা আগাই
আমার মধ্যে একটুখানি হয়তো মেডিসিন আসবে, বা আরেকটা বললাম যে ক্রস রেফারেন্সে ইট ইজ দ্য ম্যালিসিয়াস, মানে বিদ্বেষ পরায়ণ। এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে 63 পেজের মধ্যে কিন্তু হচ্ছে ম্যালিসিয়াস আছে। একটাই রুব্রিক্স এর মধ্যে অনেকগুলো মেডিসিন আছে, এর কোনো সাব রুব্রিক্স নেই। অনেকগুলো মেডিসিন থেকে আপনার যা কন্ডিশন আপনাকে দেখে আপনি হচ্ছে পারবেন। তাহলে এইভাবে আমি আগালাম। এইবার ধরুন আমি হচ্ছে যদি যাই, ইট ইজ দা হচ্ছে দা ইমোশন। ইমোশনের মধ্যে যেমন পরে আমাদের সুইসাইডাল বা হোমিসাইডাল, এইগুলো একটা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে সুইসাইড তো আমাদের কাছে খুব কমন। সুইসাইড মানে কি, নিজেই আমি মরতে চাই, দিস ইজ দা সুইসাইডাল কন্ডিশন। হোমিসাইডাল কি, অপরকে মারা, অপরকে খুন করা। অপরকে খুন করার যে একটা টেন্ডেন্সি, সেটাকেই হচ্ছে বলে হচ্ছে ইট ইজ দা হোমিসাইডাল। যেমন এই যে যারা খুনি, তারা কিন্তু হচ্ছে স্ট্রং হার্টেড হয়। তারা আপনার কান্না, আপনার রক্ত, ওটা দেখেই হচ্ছে সে আনন্দ পায়। সাধারণ মানুষ কি হয়, যে ওই কন্ডিশন গুলো দেখে তারা ভয় পায়, ভীতু প্রকৃতি হয়, কিন্তু তারা ওই যে গরম রক্ত আসছে, আপনি যে আত্মনাদ করছে মরা, সেইটা দেখেই তার আনন্দ হচ্ছে। এইটা কি সিম্পল মেন্টালিটি? ইট ইজ আ পিকুলিয়ার মেন্টালিটি। দিস ইজ দ্য মেন্টাল সিমটম, দিস ইজ দ্য আনকমন মেন্টাল সিমটম। তাহলে আমরা দামটা দেব না কেন? এইবার তো আমি বললাম, কিন্তু বললে তো হবে না, কিন্তু আমাকে তো এই জায়গায় আমাকে আসতেই হবে। যেমন হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি, আমাদের তো প্রচুর মেডিসিন আছে। সুইসাইডাল মেডিসিন আপনারা মোটামুটি ভাবে জানেন, আমি একটুখানি আসবে পরে। যেমন ধরুন আমি যদি হোমিসাইডাল যদি আমি দেখতে চাই, হোমিসাইডাল আমি কোথায় দিকে দেখবো? হোমিসাইডাল আমাকে দেখতে গেলে দেখতে হবে কিল ডিজায়ার টু, অর্থাৎ আমাকে মারতে বা হত্যা করতে কিন্তু হচ্ছে আমাকে কিন্তু হচ্ছে ভালো লাগছে। আপনি যদি কেন্টের রেপার্টারিতে যদি 60 নম্বর পাতায় যান, দেখবেন দুটো রুব্রিক্স আছে। 60 নম্বর পাতায় যদি আমি গেলাম, দেখুন এখানে লেখা আছে কিল ডিজায়ার, মানে মানুষকে মেরে ফেলতে আমাকে কিন্তু হচ্ছে খুব ভালো লাগে। এইখানটা অনেকগুলো আছে। যেমন ধরুন একটা যদি ছোট্ট দেখি, যে আমি হচ্ছে মানে ছুরি নিলেই হচ্ছে মারতে ইচ্ছা করে, বা এমন হচ্ছে কন্ডিশন আমাদের দেখতে পাচ্ছি, ইট ইজ দা সাডেন ইম্পালস, হঠাৎ করে মনে হচ্ছে তাকে মেরে ফেলি। এমন হচ্ছে কি হচ্ছে যে, হ্যাঁ, যেটা ভেরি গুড ইম্পর্টেন্ট, বর্তমান যুগে যেটা খুব ইম্পর্টেন্ট, এই যে মেডিসিনটা, তার নিজের বউ, তার নিজের ছেলে, তার নিজের নিকট আত্মীয় থ্রেট করে যে বেশি কিছু করলে কিন্তু মেরে ফেলবে একদম, সেটা চাকু দিয়েই হোক বা যেটা শুট করেই হোক। দি মেডিসিন ইট ইজ দ্য হিপার সালফার। এই যে কন্ডিশন, তাহলে এই যে কন্ডিশন গুলো কিন্তু হচ্ছে আমরা, বা একটু সামান্যতম ভুল করলে তার মারার হুমকি দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন আছে, হিপার মাক্সল। এই যে কন্ডিশন, এই যে কন্ডিশন বা নিজের প্রিয় জিনিস, ইভেন বাচ্চা বা নিজের প্রিয় জিনিস বা বউ, যাকে তাকেই পাক, সে মারুক বা আগুনে পুড়িয়ে ফেলুক, এই যে তার বিকৃত চরম যে ইচ্ছা, এটাও কিন্তু হচ্ছে লাইসিনের মতন ওষুধ কিন্তু হচ্ছে খুব ভালোভাবে কিন্তু হচ্ছে শো করে। তাহলে কিল ডিজায়ার কে ধরেই কিন্তু আমরা হচ্ছে এই ইসেতে আমরা যাব, যে কি বললাম, যে এই হোমিসাইডাল কথাটা হচ্ছে আমরা আসব। যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সব হোমিওপ্যাথরা জানি, সেটা হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন, অর্থাৎ আত্মহত্যা করা তার ইচ্ছা। আত্মহত্যা করা মানে কি, জীবন থেকে হেরে পালিয়ে যাওয়া। এই যে সুইসাইডাল অফ দি ডিসপোজিশন, এইটা আমরা কোথায় পাবো? এটা যদি আমরা দেখি, আমরা যদি কেন্ট রেপার্টারিতে যদি চলে যাই, আমরা সাধারণত দেখা যায় যে 85 পেজ, অর্থাৎ 85 পাতা যদি আমরা যাই, আমাদের কিন্তু আমরা দেখতে পাই ইট ইজ আ সুইসাইডাল অফ দি ডিসপোজিশন। যেমন আপনাদের কাছে একটু আগে বলি যে অনেক পেশেন্ট পাবেন, ডাক্তারবাবু বাতে ব্যথা, উফ কি ব্যথা, কি এলোপ্যাথি খেলাম, আয়ুর্বেদিক খেলাম, সবই খেলাম, আর বাঁচি না, মনে হচ্ছে যে গলায় দড়ি দিয়েই মরি। মরার জন্য সে অ্যাটেম্পও করতেছিল। কারণ কি, তার সুইসাইডাল, এখন মরতে গেলেই তার ভালো লাগে বা ভালোবাসে, তার প্রবণতা ফ্রম দ্য পেইন, ব্যথার থেকে এই তার কন্ডিশন এসে উৎপত্তি হচ্ছে। ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেড ওষুধ, ইট ইজ অরাম মেটালিকা। যদি প্রাথমিক স্টেজটাকে আপনাকে কন্ট্রোল করতে হয়, আপনি ফার্স্ট স্টেজ বেলেডোনা দিন, পেইনটাও কমবে, বেলেডোনা মেন্টালিটি কন্ডিশনটাও কিছুটা সাবসাইড হবে। তারপরে এই যে ডিপেক্টিং ওষুধ, তারপরে আপনি অরাম মেটালিকার কাছে যান। তাহলে দুটোই মেডিসিনই কিন্তু সেম রুব্রিক্স কভার করছে, একটা শর্ট অ্যাক্টিং, একটা ডিপ অ্যাক্টিং। এইভাবে প্র্যাকটিসটাকে আগান, এই রুগীটা আপনারা প্র্যাকটিসে অনেক পাবেন। এইটাকে আপনাকে খুব
হেল্প করবে। না আপনি তো সুইসাইড অ্যাটেম্প করেছিলেন? হ্যাঁ ডাক্তার, সুইসাইড অ্যাটেম্প করেছিলাম। কি? না গলায় দড়ি দিতে গেছিলাম আম গাছের মধ্যে। এইটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং এর ক্ষেত্রে দেখুন হচ্ছে আর্সেনিক, বেলেডোনা এই ওষুধগুলো কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে। এবার ধরুন মল-টলের ক্ষেত্রে কি হয়? ৫ তলা মল, ৫ তলা উপর দিয়ে কি হচ্ছে? উপর দিয়ে লাফ দিয়ে মরছে। এখন সব জায়গায় হচ্ছে বড়, বড় মল আছে, ৫ তলা ১০ তলা বিল্ডিং, উপর থেকে লাফ দিয়ে পড়ে মরতে যাচ্ছে। এটাকে বলছে throwing himself from of the high। এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার অরাম মেটালিকামও কিন্তু হচ্ছে আছে। অরাম মেটালিকাম, বেলেডোনা। বেলেডোনা দেখুন প্রায় সব জায়গায় মোর অর লেস ইট ইস আ কমপ্লেন মানে প্রেজেন্টিং। এই হচ্ছে কন্ডিশন। আর যেটা দেখা যায় সেটা হচ্ছে সে যদি হচ্ছে কোনো বলতে চাচ্ছি যে সে যদি কোনো তাড়াতে যদি কোনো বন্দুক থাকে, যেমন পুলিশ বা সেনাবাহিনী এদের মতন কন্ডিশন, তারা নিজের বন্দুক নিজের শরীরে চালিয়ে দেয়, দেখবেন মাঝে মাঝে দেখবেন যে মেরে মরছে বাই দি শুটিং হিমসেলফ। এইটা হচ্ছে ন্যাটাম সার্ভ। এই ন্যাটাম সার্ভ মনে হয় যে বারবার নিজের বন্দুক দিয়ে মরে ফেলে, খুব ডিফিকাল্ট সংসারের দিকে তাকিয়ে খুব মানে ডিফিকাল্ট ভাবে এইটা মানে আটকাতে পারে। সেইটা হচ্ছে এই কন্ডিশন। আর কি? রাত হলেই তার হচ্ছে খোঁজে, সবাই ঘুমিয়ে পড়েছে, যাই এবার গিয়ে কিছু গলায় দড়ি দিতে যাই যে পাশে মানে গাছে, আম গাছের ডালে। এটা আমরা অনেকগুলো দেখি। রাত হলে তার এই যে ইচ্ছা, সুইসাইডাল টেন্ডেন্সিটাই যেন তার বেরিয়ে আসে। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আর্সেনিক কিন্তু একটা খুব ভালো মেডিসিন। আর্সেনিক হচ্ছে খুব ভালো মেডিসিন। পরে একটা পোর্শন বলবো যে গ্রিডি অর্থাৎ লুভি। কারণ এক সময় এই আর্সেনিক পেশেন্ট হচ্ছে প্রচন্ড লোভ ছিল, পরের জমি অল্প পয়সা বিপদের সময় সে কিনে নিত, কিনে নিয়ে অনেক ভোগ করেছে, অনেক নারীত্ব ভোগ করেছে, করার পরে এইবারে তার ব্যথা, তার মানসিক মানে উচ্ছৃঙ্খলতা, তার কন্ডিশন, তার মধ্যে তার সুইসাইডাল ডিসপোজিশন এসে উপস্থিত। একবার আর্সেনিকের কথা কিন্তু মানে ভুলবেন না। কারণ কি বললাম? লুভি। লুভি বিভিন্ন রকম হয়। লুভিটাকে আমরা কোথায় পাবো? লুভিটাকে যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে দেখুন কেন্টের একটা সুন্দর রুব্রিক্স আছে, ভুলেও যাচ্ছি দেখুন। কেন্টের একটা রুব্রিক্স আছে যে যে ডিজায়ার, হ্যাঁ পেয়েছি, দেখুন কি সুন্দর একটা রুব্রিক্স হচ্ছে 35 পেজ, 35 পাতায় কি বলছে? ডিজায়ার মোর দেন সি নিড, তার যা প্রয়োজন বা তার দরকার তার চেয়ে তার বেশি হচ্ছে মানে চাই। এই যে মানসিকতা, বর্তমান যুগে এই মানসিকতা সম্পন্ন লোক বেশি, যে যা আছে সব আমার, যা আছে সব আমার। এই যে কন্ডিশন যে সব আমি খাবো, আমি খাবো, সবই আমার, জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা সবই আমার। ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ আর্সেনিক। এইটা হচ্ছে লোভীর চরমতম একটা নিদর্শন। কারণ কোনো পশু পাখিরা একাই সব খায় না, একমাত্র এইরকম মেন্টালিটি সম্পন্ন মানুষরাই সব আমি একা খাবো, আমার একা সব চাই। এই যে মেন্টালিটি, ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ দা আর্সেনিক। তাহলে এই জিনিসগুলো আমরা পাবো। যে সুইসাইডালের ক্ষেত্রে দেখুন যে অরাম মেটালিকাম ছাড়াও আমাদের হাতে দেখুন বেলেডোনা বা আর্সেনিকের মতন মেডিসিন গুলো কিন্তু হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে শো করে দেয়। তারপরে ধরুন আরো আছে ফিয়ার, ফ্রাইট, সাসপিসিয়াস বা ডিপ্রেশন। ডিপ্রেশনের উপরে সিমটমস এর কিন্তু অনেক দাম। সেটা কিন্তু হচ্ছে ফার্স্ট গ্রেড মেন্টাল জেনারেল। এটার উপরে আমার দুটো লেকচার আছে, যদি দরকার হয় ওই জায়গাটা দিয়ে দেখে নেবেন। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর বলা যাবে না, বন্ধ করে দেব পরের দিনের জন্য। হ্যালো, আচ্ছা এর পরের দিন আমি যেটা হ্যাঁ আগাবো স্যার, যে আপনি আমি চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, একটা ইসের মতন লাগবে। আজকে এত অব্দি থাকুক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আচ্ছা, পরের দিন আমি বাদ বাকিটা ধরবো, কিন্তু তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রিম অর্থাৎ স্বপ্ন। এই যে স্বপ্ন আমি দেখতাম যে আমার স্যার বা ডক্টর এসপি দে, দেখতাম যে অনেক কেস যেগুলো আনকমন কেস বা আনকনসিয়াস কেস, সেই জায়গার ক্ষেত্রে ড্রিমের উপরে খুব গুরুত্ব দিত। একটা ড্রিমের উপর বেস করে কিন্তু একটা মেডিসিন সুন্দরভাবে মেডিসিন সিলেকশন করা যায়। আপনারা জানেন ড্রিমের আন্ডারে স্লিপের আন্ডারে ড্রিম থাকে, বিভিন্ন রকম ড্রিম আছে। সেগুলো কিন্তু হচ্ছে মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। কেন পার্ট? ইট ইজ দ্য ফার্স্ট গ্রেড অফ দি মেন্টাল সিমটমস, ইট ইজ দ্য ড্রিম। এই জন্য ড্রিমের উপরে আপনারা পড়াশুনো করবেন বা ড্রিমের গুলোকে আপনারা হচ্ছে মুখস্থ রাখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে মেডিসিন সিলেকশন করতে পারবেন। আমি উইলের একটা পোর্শন জাস্ট টাচ করতে পারলাম,
প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড দিয়ে আরো অনেকগুলো আছে, যদি সম্ভব হয় বা যদি পাই ক্লাস অতি অবশ্যই আমি করার চেষ্টা করব, কারণ এখন উইপিং, লাফিং, ইমপেশেন্ট, জেলাসি এইগুলো আপনাকে হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আপনাকে দেখাতে হবে, বা ডিলিউশন, ইলিউশন, এই যে হ্যালুসিনেশন, এই কন্ডিশন গুলো কোথায় আছে, যেগুলো এই প্রসঙ্গে বাই দি ওয়ে, যে প্রতিটা দিন আপনারা টার্গেট করবেন যে কিছুটা মেন্টাল সিমটমস, কিছুটা জেনারেলিটিস এর এই রেপার্টারিটাকে একটুখানি হচ্ছে মানে পড়া, তাহলে দেখবেন কেসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে হচ্ছে মানে প্রেসক্রিপশন করতে এতটা ভয় আসবে না, বা খুব ইজিতে আপনি রয়েছে প্রেসক্রিপশনটা করতে পারবেন, এবং পেশেন্টের কেস টেকিং করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ, আজকে এত অব্দি বললাম, পরবর্তী স্টেজে বলা হবে। যদিও আমি অর্গানন সম্বন্ধে এক্সপার্ট নই, আমার তুচ্ছ জ্ঞানে যতটুকু বলার চেষ্টা করলাম, সিনিয়র স্যাররা আছে অতি অবশ্যই বলবেন। আপনারা অনেক আগে শুনেছেন, এই আমি বলার চেষ্টা করলাম। ধন্যবাদ। শ্রদ্ধেয় ডাক্তার প্রশান্ত রায় স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হোমিও উদ্দীপনা গ্রুপের পক্ষ থেকে, এবং যারা ছিলেন আজকে আমাদের সাথে ক্লাসে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, ও সবাইকে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের হোমিও উদ্দীপনার পক্ষ থেকে ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।